আমরা এর আগের ক্লাসে ন্যারেশনের পড়াশোনা করেছিলাম। ন্যারেশনের একটা ক্লাস হয়েছিল। আজকের ক্লাসে আমরা ন্যারেশনটা শেষ করে ফেলবো। এর আগের ক্লাসে বলা যায় ন্যারেশনের ওভারঅল 60 থেকে 70% শেষ। 60 থেকে 70% শেষ। ন্যারেশনের একদম বেসিক অংশটুকু আগের ক্লাসে আমরা শেষ করে ফেলেছি। কিন্তু কথা হচ্ছে যে বাকি 30% যেটুকু রয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেখবেন আজকের ক্লাস থেকেই প্রশ্ন আসলে আজকের ক্লাস থেকেই কমন পড়বে। তো আপনি যদি ন্যারেশনের 1 নাম্বার ক্লাসটা না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে আপনি এই ক্লাসটা করার পর ওই ক্লাসটা করে নেবেন। আর এই ক্লাসটা করলেই মোটামুটি এই 2টা ক্লাস করলেই আপনি ন্যারেশন থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা পারবেন। ন্যারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট না। যারা ন্যারেশন বুঝেন না তারা চাইলে এটা স্কিপ করে চলে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ন্যারেশন হচ্ছে একদম সহজ একটা জিনিস গ্রামারের। এখান থেকে 1 মার্ক খুব সহজেই তুলে ফেলা যায় যে কোনো চাকরির পরীক্ষায়। আর রিটেনে যদি চলে আসে যেমন কোনো বিসিএস বা ব্যাংকে, তাহলে তো এটা একদমই পুরা কূপ দিয়ে দেওয়া যায়, 5 মার্ক থাকলে পাশে পাসই পাওয়া যায়। তো এই জন্য আমি বলবো যে 2টা ক্লাস সব মিলিয়ে কত ঘন্টা হবে? এই 2.5 ঘন্টার মতন। এই 2.5 ঘন্টা টাইম যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় না কেউ ন্যারেশন আর মানে কঠিন লাগবে কারো কাছে। আমার মনে হয় যে ন্যারেশন সবার কাছে একদম ইজি হয়ে যাবে। জাস্ট ন্যারেশন আপনি 2.5 ঘন্টা সময় দেন, আমার মনে হয় আশা করি ন্যারেশনটা আপনি বুঝে যাবেন। আমরা ন্যারেশনের মূলত অ্যাসার্টিভটা শেষ করে ফেলেছিলাম। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ শেষ করে ফেলেছি এবং ইন্টারোগেটিভও শেষ করে ফেলেছি। ইন্টারোগেটিভটা একটু ইম্পর্টেন্ট আছে। তো এই ইন্টারোগেটিভটাও আমরা কি করে শেষ করে ফেলেছি। তাহলে আমাদের বাকি রইল কোনটা? আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শেষ করে ফেলেছি। ইম্পারেটিভ আমরা শুরু করেছিলাম, বাট এটা আমরা শেষ করি নাই। কেন শেষ করি নাই? কারণ প্রশ্ন ইম্পারেটিভ থেকেই করা হয় মূলত চাকরির পরীক্ষায়। চাকরির পরীক্ষায় কঠিন কঠিন জায়গা থেকে প্রশ্ন আসে, এর মধ্যে ইম্পারেটিভটা একটু কঠিন। আমরা সেই কঠিন জিনিসটাই আজকে সহজ করে ফেলবো। অপটেটিভ থেকেও বেশি একটা প্রশ্ন আসে না এবং এক্সক্লামেটরি থেকেও মাঝে মাঝে চলে আসতে পারে। তাহলে আমাদের মূল টার্গেট দিতে হবে ইম্পারেটিভে এবং এটাই আজকের ক্লাসে আমরা শেষ করব। আজকের ক্লাসটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতন হতে পারে। আপনি ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করার চেষ্টা করেন। আমি আশা করি আজকের ক্লাসটা করার পর আপনারা ন্যারেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের এই ইংরেজি কোর্সে প্রথম দিকে কিছু মুখস্থের জিনিস রেখেছিলাম, যেগুলো থেকে প্রায় সময়ই হরহামেশাই প্রশ্ন আসে। এরপরে আমরা গ্রামারে ঢুকে গেছি। গ্রামারের ভিতরে আমরা টেন্সটা কমপ্লিট করে ফেলেছি। আর এরপরে আমরা ভয়েসটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা ন্যারেশন। এরপরে আমরা চলে যাব আমাদের মেইন যে কঠিন কঠিন জিনিসগুলো রয়েছে, রাইট ফ্রম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এগুলোতে চলে যাব। এরপর আমরা একদম লাস্টের দিকে একদম সহজ টপিকসটা রেখেছি পার্টস অফিস। পার্টস অফিস, এই পার্টস অফিসটা আমরা শেষের দিকে রেখেছি, পিওএস পার্টস অফিস। তো এই শেষের দিকে রাখার কারণ হচ্ছে এইখান থেকে হিউজ প্রশ্ন আসে আর এইগুলো হচ্ছে একদম ইজি। এটা হচ্ছে যে এই আমার ক্লাসগুলো দেখবে তার জন্য আর কোনো কঠিনই লাগবে না। তো মূলত এরপরে আমরা রাইট ফ্রম অফ ভার্বটা পড়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার চেষ্টা করব। এরপরে গিয়ে আমরা হচ্ছে দেখব মূলত যে রাইট ফ্রম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আমরা কিছু মেসকুলিন ফেমিনিন জেন্ডার টেন্ডার এগুলা নিয়ে আর্টিকেল নিয়ে বা বাকি যে জিনিসগুলো রয়েছে এগুলো নিয়ে একটু পড়াশোনা করে আমরা ডিরেক্ট চলে যাব পার্টস অফিসে। আর আমাদের পার্টস অফিস দিয়ে মূলত আমাদের এই কোর্সটা মূলত শেষের দিকে চলে আসবে। তো আমরা আসলে চাকরির একদমই মানে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা যতদিন পর্যন্ত শেষ না হবে আমরা প্রায়ই হচ্ছে ইংলিশের যে ইংলিশটাকে বেশি গুরুত্ব দিব। মানে আমাদের এই কোর্সে মূলত আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন ইংলিশ এবং ম্যাথ এই 2টা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। কারণ এই 2টা জিনিস যে ভালো করে পারে তার চাকরি কেউ আটকাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। কারণ হচ্ছে এই ইংলিশ এবং ম্যাথ ভালো পারে আমি এমন কাউকে দেখি নাই যারা বসে রয়েছে। ইংলিশ ম্যাথ ভালো পারে বাট এখনো বেকার আমি এমন কাউকে দেখি নাই, মানে আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে আছে কিনা আমি জানি না। যারা ইংরেজি ম্যাথ ভালো পারে তারা যে কোনো জায়গায় বস, সেটা চাকরি ক্ষেত্রে হোক, যে কোনো স্কুল হোক, কলেজ হোক, যে কোনো জায়গাতেই তারা টপার। এবং আমি বিলিভ করি আপনি যখন ইংলিশ এবং ম্যাথ ভালো পারবেন আমার এই কোর্স থেকে সবচেয়ে বেশি সাপোর্ট এই 2টা সাবজেক্টে পাবেন, তখন আমার মনে হয় যে আপনারা এটার সম্পর্কে একদম ভালো একটা ধারণা হয়ে যাবে। আমরা তাহলে ইম্পারেটিভে চলে যাই। আমরা আজকে ইম্পারেটিভ দিয়ে শুরু করতেছি। অ্যাসার্টিভ আর হচ্ছে
ইন্টারোগেটিভ আজকে টাচ করব না, কারণ ওই দুইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইম্পারেটিভের ন্যারেশন কিভাবে হয়, আপনার যদি এটাই প্রথম ক্লাস করে থাকেন কোনো সমস্যা নাই, আপনি বুঝবেন আমার মনে হয়। আপনি জাস্ট একটু ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করেন। দেখুন, আমরা ইম্পারেটিভের মূলত 4টা রুলস পড়বো, 4টা রুলস পড়লে এনাফ। তাহলে 1 নাম্বার রুলসে আমরা যেটা পড়বো, যে একদম নর্মাল যদি ইম্পারেটিভ থাকে, যেমন ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, জাস্ট ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, আমরা যদি এরকম বুঝতে পারি যে মেইন ভার্ব দিয়ে বা যে কোনো ভার্ব টাইপের যদি বাক্য শুরু হয়, এরকম যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কিভাবে করব। আমি একদম চলে যাচ্ছি, ডিরেক্টলি চলে যাচ্ছি। যেমন ফাদার, আমরা মনে হয় এরকম একটা সেম উদাহরণ আগে করেছিলাম, যে ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, যেমন একদম কমন একটা প্রশ্ন, ডো নট রান ইন দ্য সান। এই যে ডো নট, আমরা আগের ক্লাসে এটা পড়েছিলাম, আমরা সেই জায়গা থেকেই শুরু করতেছি। ডো নট রান ইন দ্য সান, রান ইন দ্য সান। এটা দেখুন, মানে ফাদার একটা অর্ডার করতেছে, নিষেধ করতেছে, মানে যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন এইখানে। ফাদার কি করতেছে, অর্ডার করতেছে, ফরবিট করতেছে, প্রোহিবিট করতেছে, যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। ধরুন এটা 2 ভাবে করতে পারবেন বা 3-4 ভাবেও করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতন করতে পারবেন। যেহেতু এটা ইম্পারেটিভ, ইম্পারেটিভের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মূলত এই ইম্পারেটিভের ক্ষেত্রে এই যে ফাদার দিলাম, এইটুকু দিয়ে দিব। এখন এই সেট টু এর পরিবর্তে ইম্পারেটিভের ক্ষেত্রে অনেক কিছুই বসানো যায়। কেউ যদি এখানে টোল্ডও বসায় তাহলেও হবে, কিন্তু আপনি সবসময় 2টা জিনিস বসানোর চেষ্টা করবেন। এক হচ্ছে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন বা অ্যাডভাইসড, অর্ডারড বা অ্যাডভাইসড, এই 2টা থেকে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করেন, অর্ডারড বা অ্যাডভাইসড। যেটা অপশনে থাকবে সেটাই দেখবেন, অর্ডারড বা অ্যাডভাইসড। তাহলে আমাকে অর্ডার বা অ্যাডভাইসড করতেছে মি, তারপরে এই যে নটটাকে আগে নিয়ে আসেন, কারণ আমি যদি এই ইনভার্টেড কমার পরিবর্তে টু দেই, টু এর পরে আমাকে ভার্ব বসায় দিতে হবে। ভার্বটা কি, রান। টু এর পরিবর্তে ভার্ব বসায় দিতে হবে, এটা এক প্রকার ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল কোন একটা ক্লাসে বিস্তারিত দেখবো, সো আমরা এই ক্লাসে আর ওইটা নিয়ে কথা বলতেছি না। রান ইন দা সান। এখন দেখুন, নট যদি আমি টু এর পরে বসাইতাম তাহলে একটু ঝামেলা হইতো, এই জন্য নটটাকে আমাকে কি করতে হবে, মি এবং টু এর এই জায়গায় বসাই দিতে হবে নটটা। এটা জাস্ট একটু খেয়াল রাখবো। তাহলে এটাও হতে পারে, এইভাবে না করে এই নট ব্যতীতও হতে পারে। যখন আপনি একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করবেন, যেমন ফাদার, তারপর হচ্ছে ফরবিড বা প্রোহিবিটেড, আপনি ফরবিড থেকে মূলত পাস্ট করে দিয়েছি, যেহেতু সেট টু, তাহলে পাস্ট ফর্মটা বসতে হবে ফরবিড বা প্রোহিবিট, প্রোহিবিট। এইটা যদি আপনি বসান, প্রোহিবিটেড, ফরবিড বা প্রোহিবিটেড মি, তাহলে আর নেগেটিভ দেওয়ার দরকার নাই, নট দেওয়ার দরকার নাই, কারণ এইখানে একটা নট কি আছে, লুকায়িত আছে, এর ভিতরেই কিন্তু একটা নট ঢুকে গিয়েছে। তাহলে আর আপনার নটটা দেওয়ার দরকার নাই। টু রান ইন দ্য সান, টু রান ইন দ্য সান। তাহলে 2টাই থাকতে পারে অপশনে, আপনি যেটাই দেখেন না কেন ওইটাই দেখাবেন। এদেরকে বলা হয় ডিরেক্ট নিরেশন, আর এদেরকে বলা হয় কি, ইনডিরেক্ট নেরেশন। এদেরকে বলা হয় ডিরেক্ট নেরেশন। এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? আমার মনে হয় এটাতে কারো কোনো প্রবলেম নাই। 1 নাম্বার নিয়ম একদমই সহজ একটা নিয়ম। তাহলে আমরা 2 নাম্বার রুলসে চলে যাই। যদি কখনো প্লিজ থাকে, প্লিজ, হ্যাঁ, 2 নাম্বার রুলসে আমরা চলে যাচ্ছি। যদি আমাদের কখনো প্লিজ থাকে, যেমন কাউকে আমরা যদি কোনো রিকোয়েস্ট করি, অনুরোধ করি, তাহলে আমরা আসলে মূলত কি করব, প্লিজ থাকলে আমরা মূলত কি করব, সেটাই হচ্ছে আমাদের আসলে 2 নাম্বার নিয়ম। যেমন আমি যদি ধরেন আফিয়ে আমাকে হচ্ছে একটা অনুরোধ করতেছে, এরকম যদি আমরা একটা এক্সাম্পল নেই, যেমন ডিরেক্ট থেকেই নিচ্ছি, আফিয়া said to me, আফিয়া said to me, আচ্ছা মি না দিয়ে আমি ডিরেক্ট আমার নামটাই ব্যবহার করি, said to মেহেদি। আফিয়া আমাকে বলতেছে, মানে আমার একটা কলম চাচ্ছে এরকম, প্লিজ, প্লিজ ল্যান্ড মি, প্লিজ ল্যান্ড, ল্যান্ড হচ্ছে জমি, যে মানে দাঁড় হয়ে যাবে, ওইটা জমি হয়ে যাবে। ল্যান্ড মি, এটা হচ্ছে দাঁড় করা, ল্যান্ড মি ইউর ফ্যান, ইউর ইউর ফ্যান। আচ্ছা, এটা যদি হয় তাহলে একটু দেখেন, এটা যদি আমরা কিভাবে করব, এই যে ফ্যান থাকলে, মানে এই যে প্লিজ থাকলে আমরা কি করব মূলত, সেটা যদি একটু দেখি, যে আমাদের এখানে ইনডিরেক্ট কিভাবে করব। এই যে এখানে প্লিজ আছে, প্লিজ থাকলে আমরা, যেহেতু প্লিজ থাকবে, প্লিজ থাকলে আমরা দিব রিকোয়েস্টেড, এটা দিব।
প্লিজ থাকলে আমরা কি দিব, রিকোয়েস্টেড। তখন আর প্লিজটা বসাবো না, তখন আর কি বসাবো না, প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড দিব। প্লিজ থাকলে মূলত রিকোয়েস্টেড দিব, জাস্ট এটাই, রিকোয়েস্টেড দিব। প্লিজের পরিবর্তে কি দিব, রিকোয়েস্টেড দিব। কেউ যদি রিকোয়েস্টেড না দেয় তাহলেও কিন্তু হবে, আরেকটা নিয়মে করা যাবে, কিন্তু বাট আমরা ম্যাক্সিমাম সময় রিকোয়েস্টেডই পাবো, তো আমরা সেটাই দিব। এটা হচ্ছে ইনডিরেক্ট করতে চাচ্ছি, এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এটা লিখবো এভাবে, আফিয়া সেড টুর পরিবর্তে দিব কি, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড আফিয়া রিকোয়েস্টেড মেহেদি, আফিয়া রিকোয়েস্টেড মেহেদি, আফিয়া রিকোয়েস্টেড মেহেদি। তারপর হচ্ছে এই প্লিজের পরিবর্তে আমি রিকোয়েস্টেড দিয়ে ফেলেছি। এখন আমরা টু, টু এর পরে ভার্ব, এই যে ল্যান্ড, ল্যান্ড মানে কি দাঁড় দেওয়া, তাহলে ল্যান্ড। তারপরে হচ্ছে মি, মি কোথায় যাবে, এটা হচ্ছে এখন কথা। মি কোথায় যাবে, মি হচ্ছে ফার্স্ট পারসন, এটাকে আমরা কি বলতে পারি, আই এর চেলাপেলা। তাহলে মি যেহেতু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন যায় কোথায় বলেন তো, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন যায় কোথায়, সাবজেক্টের কাছে। সাবজেক্ট কোথায়, এই যে আফিয়া। তাহলে মি কোন রূপে আছে, মি ফার্স্ট পারসন ঠিক আছে, বাট এটা দেখতে অবজেক্টের মতন আছে, তাহলে আফিয়ার অবজেক্ট বসাইতে হবে। আফিয়া একটা মেয়ে, তাহলে আফিয়ার অবজেক্ট কি হবে, অবজেক্ট হবে হার, শি হার, এই যেটা। তো এইখানে ব্র্যাকেট দিয়ে আমি এ দিয়ে দেব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর ইউরোপেন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা কি পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোথায় যাবে, অবজেক্টের কাছে যাবে, অবজেক্টের কাছে। সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে। এখন এটা যে রূপে আছে, ইউর পসেসিভে আছে, তাহলে আমাকে পসেসিভে বসাইতে হবে। মেহেদি মানে কি, হি, হি, হিম, হিস, তাহলে আমাকে কি বসাইতে হবে, হিজ বসাইতে হবে এইখানে। তাহলে এখানে আমি যদি হিজ বসাই, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে এম দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে এম দিয়ে দিব, হিস, তারপরে যে পেন আছে ফ্যানি হবে। তাহলে এইটা আমরা লিখে ফেললাম, ফ্যান। তাহলে আমাদের এই দুইটা রুলস একদমই ইজি, এটা নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম নাই আশা করি সবার। এখন হচ্ছে আমরা যে 3 নাম্বার রুলসটা পড়বো, এটাই হচ্ছে আপনি ধরে রাখতে পারেন, আপনার পরীক্ষায় আসবে। হ্যাঁ, আপনি এই 3 নাম্বার রুলসটা পরে নেন, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি এটাকে 5 স্টার দিয়ে রাখুন। 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলসটাই আপনার কি আসবে, পরীক্ষায় আসবে। এই 3 নাম্বার রুলসটা আপনি একদম হচ্ছে মানে 5 স্টার দিয়ে রাখুন। এটা হচ্ছে সম্বোধন করলে, সম্বোধন, সম্বোধন মানে কাউকে আমি নাম ধরে ডাকলাম বা বাবা বলে ডাকলাম, এরকম যদি হয়, সম্বোধন করে ফেলি কাউকে, তাহলে আমরা কি করব, এই সম্বোধন থাকলে আমরা অ্যাড্রেসিং বসাবো। অ্যাড্রেসিং খুবই কঠিন একটা নিয়ম, বাট আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন আমার মনে হচ্ছে। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি জাস্ট এভাবে করলে হবে। এই আমরা কি বসাবো, অ্যাড্রেসিং বসাবো, অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং মানে হচ্ছে কি, কাউকে সম্বোধন করা, সম্বোধন করা। তাহলে সম্বোধন থাকলেই আমরা সেটা কি বসাবো, অ্যাড্রেসিং বসাবো। তাহলে এই সম্বোধনটা কিভাবে থাকে, যেমন আমরা এরকম অনেক ক্ষেত্রেই বলি, যেমন হচ্ছে এরকম বলি যে কোন একটা বয়, কোন একটা বয় একটা মুরব্বির উপরে বা কাউকে কিছু একটা জিজ্ঞাসা করবে, তো তার জন্য একটা বয় কি করতেছে, একজনকে সেড বলতেছে, মানে কাউকে জিজ্ঞাসা করবে, তো এইটার জন্য বলতেছে ফাদার এক্সকিউজ মি। তো এইটার ক্ষেত্রে মানে ফাদার, এই যে এখানে ফাদার বলে যে একটা সম্বোধন দিল একটা বয়, এটা কিন্তু তার রিয়েল বাবা না, কাউকে ফাদার বলে সম্বোধন দিল। তারপরে বলতেছে এক্সকিউজ মি, এক্সকিউজ মি মাফ করবেন, মানে কিছু জিজ্ঞাসা করার জন্য। বা ধরেন কোন একটা অপরাধ করেছে, বলতেছে এক্সকিউজ মি মাই ফল্ট, বা মাই এনি ফল্ট, মাই ফল্ট। তাহলে এটা আমরা কিভাবে করব, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, ফাদার বলতেছে যাকে, এই যে বয়টা যে ফাদার বলল, এই বেড়া কিন্তু তার রিয়েল বাবা না। রাস্তায় দেখা হইছে বা ধাক্কা লাগছে তখন, বা এরকম কিছু বলতেছে, বা কোনো বিষয় নিয়ে কাটাকাটি হোক, কথা কাটাকাটি হচ্ছে, তখন এই ক্ষেত্রে বলতেছে। এটা হচ্ছে আপনাকে একটু অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলেও হবে। এই যে এইরকম একটা কমা দেওয়া থাকবে, যাই থাকুক, ফাদার মেহেদি বা যাই কিছু একটা থাকুক, স্যার বা যে কোনো কিছু একটা বলে থাকুক, স্যার বললে আবার অন্য কিছু দেওয়া যায়, কোনো সমস্যা নাই, বাট এরকম কোনো নাম ধরে বা যদি কিছু বলে থাকে, তাহলে সেটাই কি হবে, সেটাই হবে সম্বোধন করা। এই সম্বোধন থাকলে আমরা কি করব, ফার্স্টেই প্রথমেই আমরা এই সম্বোধন থাকলে এইটার একটা কাজ করার চেষ্টা করব। এটার পরিবর্তে বসাবো কি, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং। এটার পরিবর্তে আমরা বসাই দিব অ্যাড্রেসিং,
অ্যাড্রেসিং। তাহলে এই যে অ্যাড্রেসিং এটা আমরা বসাই দিলাম। এখন এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে দা বয়, এই দা বয়টা সেট যে করলো, সেট সেট টু কাউকে না কাউকে বলেছে। এইখানে একটা অবজেক্ট থাকা দরকার ছিল, সেটা এইখানে কি মিসিং। এইখানে একটা অবজেক্ট থাকা দরকার ছিল, এই অবজেক্টটা নাই। এই অবজেক্টটা আসলে কি দেওয়া যেতে পারে, আপনি একটু অনুমান করে বলেন। এই যে দা বয় সেট কাকে বলেছে, কাকে বলেছে, কেউ না কেউকে বলেছে, মানে এটা একটা মুরব্বী লোককে বলেছে বা কোন একটা মানুষকে বলেছে। তাহলে দা বয় সেড টু দা ম্যান, এ একটা মানুষকে বলেছে। দেখুন এটাই হচ্ছে আসলে একটু কঠিন জিনিস, যে আমাকে বুঝতে হবে যে এই ফাদারটা যে ডাকলো কাউকে, এই ফাদারটা যাকেই ডাকা হয়েছে সেই অবজেক্টটা তো এইখানে নাই, কিন্তু না থাকলেও আপনাকে অবজেক্ট ধরে নিতে হচ্ছে, এই অবজেক্টে এইখানে বসাইতে হবে। দা বয় সেড টু দা ম্যান, ফাদার এক্সকিউজ মি, এই যে এইখানে একটা মিসিং ছিল দা ম্যান, ওইটা আমাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। তাহলে এই মিসিংটাই আমাকে এখানে বসাইতে হবে। তাহলে এটা কাকে বলেছিল, দা ম্যানকে বলেছিল। এইটাই একটা বাহির থেকে নিয়ে আসলাম। এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন? বলুন, বুঝতে পারলে আপনি বলেন ইয়েস। এই যে দা ম্যান কই থেকে আসলো, এটা তো বাক্যে ছিল না, না থাকলেও হবে কেন, এই যে দা বয় সেড টু দা ম্যান, কাউকে বলেছে ফাদার এক্সকিউজ মি। তাহলে এই জন্য এই দামেনটা আমাকে বুঝে নিয়ে আসতে হবে। এই দামেন কাকে বলেছে, এই যে দামেনকে কি বলেছে, ফাদার বলেছে, এস ফাদার। এই দামেনকে কি বলেছে, দামেনকে কিছু একটা বলেছে, তাই না? এই যে দামেনকেই বলেছে কি, ফাদার। তাহলে আপনি এখানে লেখেন দামেন এস ফাদার, দামেন এস ফাদার। আমি একটু এই কালার কালি দিয়েই লিখি, দামেন এস ফাদার। এই যে এটা, এইটুকুই হচ্ছে আমাদের আসলে মেইন বিষয়। এইটুকু যদি আমি বুঝে ফেলতে পারি তাহলেই হয়ে যাবে, এইটুকুতেই ঝামেলা। দা ম্যান এস ফাদার, এইটুকুই হচ্ছে মেইন বিষয়। এইটুকু যদি হয় তাহলে আমাদের এই ফাদারের গল্প শেষ। এখন বাকিটা আমরা বাকিভাবেই করে ফেলবো। এই যে এটা, তাহলে হচ্ছে এই যে দা ভয়, আমরা এখন বাকিটুকু বাকি ন্যারেশনের অনুযায়ী করে ফেলবো। দা ভয়, দা ভয়, দা ভয়, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে অনুনয় করতেছিল, যে এক্সকিউজ মি মাই ফল্ট। অনুনয় ইংরেজি কি হতে পারে, প্রার্থনা করা বা অনুনয় করা, বা হচ্ছে এই প্রার্থনা করাকে আমরা কি বলি, ব্যাগ বলি। তাহলে এখানে আমরা ব্যাগ, ব্যাগড বসাই দিব, ব্যাগড। দা বয় ব্যাগড। আপনি এখানে রিকোয়েস্টও বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট ব্যাগটা হচ্ছে কি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আপনি দা বয় ব্যাগড, ব্যাগড এখানে বসাইতে পারেন, দা বয় ব্যাগড। তারপর হচ্ছে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সকিউজ, তাহলে আপনি এখানে বসাই দিবেন টু, টু এক্সকিউজ, এক্সকিউজ। তারপরে এই মিটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, বয়ের কাছে গিয়ে পরিবর্তন হবে। তাহলে মি অবজেক্ট যেহেতু, তাহলে হিম দিয়ে দিব, এখানে বি লিখে দেব, বয়। তারপরে মাই, মাইও কার কাছে যাবে, এই যে সাবজেক্টের কাছে যাবে, তাহলে হবে কি হিজ, এটাও কি দিয়ে দেব, বয়। তাহলে এই যে পরে আছে কি ফল্ট, এই ফল্ট দিয়ে দিলাম। এখন দেখেন আপনি বুঝছেন কিনা, খুবই কঠিন একটা জিনিস, বুঝছেন কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখেন আপনি এটা বুঝছেন কিনা, এটা বুঝার খুবই জরুরি, মানে এটা আপনাকে বুঝতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। আপনি এখন এই রিলেটেড জিনিস পারবেন কিনা, আপনি হচ্ছে যদি পারেন তাহলে লেখেন ইয়েস লেখেন। আপনি এটা বুঝছেন কিনা দেখুন। আমি আবার আরেকটা উদাহরণে চলে যাই, আমি আরেকটা উদাহরণে চলে যাই। আপনারা এটা বুঝছেন আমাকে বলেন, এটা যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনি বুঝছেন, বুঝছেন। এটা আপনি আমাকে কমেন্ট করে জানান যে আপনি বুঝছেন। আমি একটু সময় দিচ্ছি, আবার একটু দেখেন, এইখানে দেখেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটাই আসবে পরীক্ষায়, আপনি ধরে রাখতে পারেন। কঠিন লাগলে এখনই ক্লিয়ার করে নিতে হবে, কঠিন লাগলে এখনই ক্লিয়ার করে নিতে হবে, কোনো সুযোগ নাই যে আপনি এটা স্কিপ করে চলে যাবেন। এই অ্যাড্রেসিং এর ব্যাপারটা আসলেই গুরুত্বপূর্ণ, বুঝছেন। আপনাকে এটা পড়তে হবে, অ্যাড্রেসিং এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। আমি কমেন্ট পাচ্ছি না তো, কেউ কমেন্ট করেছেন? দেখুন এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বুঝতে হবে, কিভাবে কি করেছি সেটা বুঝছেন কিনা দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা উদাহরণে চলে যাই।
হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আমার মনে হয়। আমরা আরেকটা উদাহরণে চলে যাই। অ্যাড্রেসিং দিয়ে আমরা ২-৩টা উদাহরণ করব। তাহলেই ক্লিয়ার হয়ে যেতে পারবো। আমার কথা হচ্ছে আপনি এই ক্লাসেই সেটা মুখস্থ করে নিন যে এই অ্যাড্রেসিং দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, হ্যাঁ? অ্যাড্রেসিং এর ব্যাপারটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। আমরা সেদিকে একটু যাই তাহলে। অ্যাড্রেসিং এর ব্যাপারটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণে চলে যাচ্ছি অ্যাড্রেসিং এর। এটা একদম কমন একটা উদাহরণ, সব সময় পরীক্ষাতেই এই উদাহরণটা দিয়ে থাকে। আপনি যখন এইচএসসি তে ছিলেন তখন এটা অনেকবার এসেছিল বা আসতো। খুবই কমন একটা উদাহরণ যে দা ক্যাপ্টেন, ক্যাপ্টেন সবাই লিখে ফেলুন আমার সাথে সাথে। দা ক্যাপ্টেন সেড মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস বি অলওয়েজ, always, my friend be always ready to face, ready to face our enemy, our enemy. এটা আপনি কিভাবে বুঝবেন এটা অ্যাড্রেসিং দিয়ে করতে হবে? বলুন তো এটা কিভাবে বুঝবেন যে আপনাকে এটা অ্যাড্রেসিং দিয়ে করতে হবে? সেটা বুঝার ওয়েটা কি? সেটা বুঝার একটাই ওয়ে, দেখুন যে আপনার এখানে সম্বোধন করা হয়েছে, একটা কমা দিয়ে দিয়েছে এই যে এই জায়গায় দেখুন, এইটুকুকে একটা সম্বোধন করা হয়েছে। একটা ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলতেছে কি যে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা। তো এই যে এইটুকু একটা সম্বোধন করে দিয়েছে, এই যে এই জায়গায় একটা কমা দিয়েই বুঝাই দিয়েছে এটাকে সম্বোধন করা হয়েছে। তাহলে আপনাকে যদি সম্বোধন করা হয় তাহলে আপনাকে এটা কিভাবে করতে হবে? সম্বোধন এই জায়গায় রয়েছে, তার মানে কি আপনাকে এখানে অ্যাড্রেসিং বসাইতে হবে। আপনারা এইটুকু বুঝছেন কিনা যে সম্বোধন করা হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বুঝার একটাই ওয়ে, এইখানে একটা কমা দিয়ে থাকবে। আমি যদি অর্থ না বুঝতে পারি পরীক্ষায় কোনো সমস্যা নাই, আমার এইখানে যে একটা কমা দেওয়া থাকবে সেই কমাটা বুঝতে পারলেই হবে। এইখানে একটা কমা দেওয়া থাকবে, এই কমাটা জাস্ট দেখলেই আমরা বুঝে যাব কি এইখানে অ্যাড্রেসিং করতে হবে, অ্যাড্রেসিং। তাহলে আমরা এইটুকু মুখস্থ করে ফেলবো, এইখানে অ্যাড্রেসিং করতে হবে, একটা কমা দেওয়া থাকলে আমরা বুঝে যাব। ওকে, এখন আসি যে আমরা কমা দেওয়া থাকলে অ্যাড্রেসিং হয়ে যাবে, এটা আমি তো বুঝে গেলাম, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ডিরেক্ট নিরেশন, আমাকে ইনডিরেক্ট করতে হবে, আমি ইনডিরেক্ট করতে চাচ্ছি। তাহলে আমি এখানে অ্যাড্রেসিং ব্যবহার করব, এই মাই ফ্রেন্ডের কাজটা আগে করে নেব। আমার সাথে সাথে লিখে ফেলুন তাহলে মুখস্থ হয়ে যাবে। অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং। এখন দেখুন এই ক্যাপ্টেন, ক্যাপ্টেন যে বলেছে এটা তো কাদের বলেছে, কাদের বলেছে? এই যে এরপর একটা অবজেক্ট থাকার কথা, অবজেক্ট থাকার কথা। তাহলে ক্যাপ্টেন এই কথাটা কাদের বলেছে? সোলজার্স। আপনি যদি এটা দিতে চান দিবেন, নইলে কোনো প্রবলেম না, এটা ম্যান্ডাটরি না। এইখানে যে একটা অবজেক্ট বসাইতে হয় এটা ম্যান্ডাটরি না। আপনি এই অবজেক্টটা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে দিবই না, এটাতে আমি এই অবজেক্টটা দিবই না, এটা সোলজার্সদেরকে বলেছে অ্যাড্রেসিং সোলজার্স। তো আমি সোলজার্সটা দিব না, যেহেতু আমি এটা বুঝতেছি না বা আমার হচ্ছে মনে নাই যে আমি সোলজার্স দিতে হবে। এরকম যদি হয় অনেক ক্ষেত্রে পরীক্ষার মধ্যে যে আমি এটার অবজেক্টই খুঁজে পাচ্ছি না কাকে বলতেছে, তাহলে দরকার নাই, দিব না। এখন দেখুন অ্যাড্রেসিং, এইখানে সোলজার্স এস দিতাম না? একটু আগে দেখুন আমরা যেটা করেছি এই যে জায়গায় দেখুন এইখানে দা ম্যান দিয়ে আমরা কি দিয়েছি? এস। পরে যেই অ্যাড্রেসিংটা হইতো সেটা সিঙ্গুলার হিসাবে বসাই দিতাম। ঠিক এখানেও এই কাজটাই করব। এইখানে এস মাই ফ্রেন্ডস আর বলার দরকার নাই, শুধু ফ্রেন্ড বললেই হবে, এস ফ্রেন্ড। দেখুন আমি এখানে এসও দিতেছি না, আমি জাস্ট বলতেছি কি ফ্রেন্ড, ফ্রেন্ড। এইখানে সিঙ্গুলার বসাইতে হবে, মূলত এটাই হচ্ছে কাহিনী। এখানে এস দেওয়া যাবে না, এখানে যদি কেউ এস দেয় তাহলে কিন্তু কেটে দিতে পারে স্যার নাম্বারটা। হ্যাঁ, এখানে শুধু কি হবে? ফ্রেন্ড, ফ্রেন্ড হবে। মাই ফ্রেন্ডসদেরকে শুধু ফ্রেন্ড বলে সম্বোধন করতে হবে। এরপরে আমরা সেই অ্যাসার্টিভের নিয়মে চলে যেতে পারবো, যেহেতু এটা ইম্পারেটিভ তাহলে ইম্পারেটিভের নিয়মে চলে যাব, কারণ বি দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বি, বি মানে কি একটা ভার্ব, তাহলে এটা ইম্পারেটিভের কাজ করতে হবে। এখন আমরা সেই কাজটাই করব। দা ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন, তারপরে হচ্ছে এটা কি করেছে? অর্ডার্ড করেছে। ক্যাপ্টেনরা যেহেতু নেতা মানে লিডার, তাহলে কি করেছে? অর্ডার্ড করেছে।
আর আর্মিদের যাই কিছু হোক সেটা অর্ডার দিয়ে দিতে পারবেন, বা বাহিনীদের অর্ডার। তাহলে অর্ডারটা কাকে করেছে এটা হচ্ছে একটা বিষয়, এটা একটা বাড়তি জিনিস চলে আসলো। অর্ডারের পরে কাকে অর্ডার করেছে এখানে দ্যাম দিতে হয়, এই দ্যামটা হচ্ছে একটা বাড়তি জিনিস, এটাই হচ্ছে একটু মুখস্থের বিষয় ছিল এইখানে, যে একটা দ্যাম দিতে হয়। এটা তো নর্মালি আমরা আগের বাক্যে তো দিয়েই নাই এরকম কিছু, অর্ডার কাকে করেছে। এই যে এইখানে যে আমরা একটা অবজেক্ট দেওয়ার কথা ছিল এটা তো দেই নাই, এই অবজেক্টটা যদি দিতাম তাহলে এই দ্যামটা না দিলেও হইতো, বাট এইখানে যেহেতু আমি অবজেক্টটা দেই নাই, এই জন্য এইখানে যেহেতু অনেকগুলা আছে, অনেকগুলা ফ্রেন্ডস, যদি একটা ফ্রেন্ড থাকতো তাহলে আমি হি বা শি দিয়ে দিতাম, কমা দিয়ে, অবলিক দিয়ে, কিন্তু এখানে অনেকগুলা ফ্রেন্ড তাই আমরা কি দিয়ে দিলাম, দেম। তাহলে এখানে হিম বা হিস না দিয়ে মানে আমরা হয় হিম দিতাম বা হার দিতাম, এরকম করে দিতাম যদি একজন থাকতো, বাট এইখানে তো অনেকজনকে বোঝাচ্ছে তাই আমি এখানে কি দিয়ে দিলাম, দ্যাম দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, এই দ্যামটাও দিতে হবে। তারপরে হচ্ছে টু দিব ইনভার্টেড কমার পরিবর্তে, টু দিয়ে বি থাকবে, তারপর হচ্ছে অলওয়েজ থাকবে, অলওয়েজও থাকবে, তারপরে এই যে রেডি টু এটাও থাকবে, এখানেও কোনো পরিবর্তন হচ্ছে না, রেডি টু ফেস, এই যে এটা পরিবর্তন হবে। আওয়ার এটা ফার্স্ট পার্সনের চেলাফেলা, এই চেলাফেলা কোথায় যাবে, দা ক্যাপ্টেনের কাছে যাবে, ক্যাপ্টেনের কাছে গিয়ে কি হয়ে যাবে, আওয়ার যেহেতু প্লুরাল তাহলে দা ক্যাপ্টেনকে দে করে ফেলতে হবে, দে দেম দেয়ার, তাহলে এখানে কি বসাইতে হবে, দেয়ার বসাইতে হবে, দেয়ার, দেয়ার। যদি আপনি এটা না বুঝে থাকেন তাহলে মুখস্থ করে ফেলেন, আমি বলবো এটাই, আমার মনে হয় বুঝার কথা, আমি অনেকটা সময় নিয়ে বুঝাইছি, এটা আপনার বুঝার কথা, এটা একদম 5 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনাকে মুখস্থ করতেই হবে, এটাই আসবে পরীক্ষায়, আপনি ধরে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি এটা যদি না বুঝে থাকেন এখনো, তাহলে আপনি কি করেন, এটাকে আপনি মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, এটা আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি কি করেন, মুখস্থ করে ফেলেন। আমার মনে হয় এটা আপনি পারার কথা, বুঝছেন? যদি না পারেন তাহলে আমি বলবো যে আপনি মুখস্থ করে ফেলেন। এখানে কারো কোনো প্রবলেম আছে যেটা করেছি, বলেন। কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন তো, যেটা করেছি এই জায়গাটাতে কারো কোনো প্রবলেম আছে, আমাকে কমেন্টে জানান, যে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের এটা ক্লিয়ার করতে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ করি তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, অ্যাড্রেসিং যেহেতু গুরুত্বপূর্ণ, আমি এইখান থেকে সবগুলো উদাহরণ আপনাদের করিয়ে দেবো। হ্যাঁ, অ্যাড্রেসিং আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তাহলে আমরা আরেকটা করি। আর ইউ হাংরি, আর ইউ হাংরি ব্রাদার, এই যে দেখুন অ্যাড্রেসিংটা শেষেও থাকতে পারে, বুঝছেন, ব্রাদার, আর ইউ হাংরি ব্রাদার, এটা একটা কেউ বলেছে, কে বলেছে সেটা আমরা বলে দিই, সেড দা, সেড দা ওয়াইস কিং, একটা বিজ্ঞ রাজা বলেছে, এরকম আমরা একটা উদাহরণ নিতে পারি, ওয়াইস কিং। দেখুন সবসময় যে অ্যাড্রেসিং একদম প্রথমেই থাকবে, মানে অ্যাড্রেসিং এর আগেই যে সবসময় সাবজেক্ট থাকে তাও কিন্তু না, সাবজেক্ট অবজেক্ট কি থাকতে পারে, শেষের দিকেও থাকতে পারে। তো এখানে সাবজেক্ট কে বলেছে, এই যে দা কিং বলেছে, দা ওয়াইস কিং বলেছে, তো কি বলেছে, এই যে এখানে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিংটা সবার শেষে দিয়ে দিয়েছে, এই যে সম্বোধন করেছে যেটা, তাহলে আমার এই অ্যাড্রেসিং এর জন্য প্রথমে কাজ করতে হবে, আমাকে কি করতে হবে, প্রথমে এই অ্যাড্রেসিং এর জন্য কাজ করতে হবে। তাহলে আমি প্রথমে যদি অ্যাড্রেসিং এর জন্য কাজ করি তাহলে আমি কি করব, এই ব্রাদারের পরিবর্তে আমি কি বসাবো, অ্যাড্রেসিং, আমি এই ব্রাদারের পরিবর্তে কি বসাবো, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং, এই ব্রাদারের পরিবর্তে আমি কি বসাবো, অ্যাড্রেসিং এস ব্রাদার, এস ব্রাদার, অ্যাড্রেসিং এস ব্রাদার, অ্যাড্রেসিং এস ব্রাদার, এইটুকু আমি বসাই দিলাম। এখন এই অ্যাড্রেসিং এস ব্রাদার এইটুকু আমি বসাইলাম। হ্যাঁ, অ্যাড্রেসিং কেন বসাইলাম, ওই যে সম্বোধন করেছে, আর এখানে একটা অবজেক্ট দেওয়া যায়, তো অবজেক্ট দেওয়ার দরকার পড়তেছে না, আমি জাস্ট কি করতেছি, এস ব্রাদার দিয়ে ফেললাম, এস ব্রাদার। আচ্ছা, এখন আমার এই যে এইটা আমি কি করেছে, আস্কড করেছে, এই যে দা ওয়াইস কিং, এখন কি করেছে এখানে ইন্টারোগেটিভ, আগেরটাতে ইম্পারেটিভ কিভাবে ছিল বুঝেছি, এই যে এখানে বি ছিল, বি মানে টু, মানে ভার্ব দিয়ে শুরু হয়েছিল,
এখন দেখুন এখানে প্রশ্ন করেছে, তাহলে আমাকে আস্কড করতে হবে। তাহলে আমাকে জিজ্ঞাসা করতেছে যেহেতু, তাহলে কে জিজ্ঞাসা করতেছে? দা ওয়াইস কিং, ওয়াইস কিং, দা ওয়াইস কিং, এটা হচ্ছে আস্কড করেছে, এক্স কে ডি আস্কড, তাহলে আমি দিয়ে দিলাম আস্কড। এরপরে আমরা এই যে ইনভার্টেড কমার পরিবর্তে ইন্টারোগেটিভে কি বসাই? ইফ বসাই, ইফ, ইফ বসাই, এটা মনে আছে? ইফ। তারপরে এটাকে অ্যাসার্টিভ করে আনসার দিতে হবে, ইউ আর হাংরি, ইউ আর হাংরি, এটা দিতে হবে। তাহলে ইউ যাবে কোথায়? ইউ যাবে কোথায়? ইউ আর হাংরি, ইউ আর হাংরি, এই ইউ যাবে কোথায়? ইউ যাবে সাবজেক্টের কাছে, ইউ আর হাংরি, ইউ আর হাংরি, এই ইউ যাবে কোথায়? সাবজেক্টের কাছে, ইউ আর হাংরি। এখন এইখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দেই, এইখানে একটা জটিল একটা প্রশ্ন হয়ে যেতে পারে। দেখুন, জটিল একটা প্রশ্ন হয়ে যেতে পারে, আমি আগে এটার আনসারটা করি। ইউ আর হাংরি, তো আপনি কি করবেন? এই যে ওয়াইস কিং, ইফ দিলেন, ইউ আর হাংরি, ইউ যাবে কোথায়? অবজেক্টের কাছে। অবজেক্ট কারা এইখানে? অবজেক্ট হচ্ছে এই যে ব্রাদার, সে হিও হইতে পারে, শিও হইতে পারে, তাহলে আমরা এখানে হি সি দুইটাই দিব। হ্যাঁ, তাহলে এটা সাবজেক্ট যেহেতু, তাহলে আমরা হি সি দুইটাই দিব এখানে, কারণ আমি তো জানি না। আচ্ছা, ব্রাদার মানে কি? ছেলে, ব্রাদার মানে ছেলে, তাহলে হি দিতে হবে। আর যদি ব্রাদার না থেকে যদি কোনো নাম থাকতো বা অন্য কিছু থাকতো, তাহলে আমাদের সি দিতে হইতো, তাহলে এখানে হি দিব। আর এই যে আর হয়ে যায় কি? আর হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে এইখানে দিব কি? ওয়াজ। আর এই যে হাংরি, এই যে হাংরি। এখন দেখুন এখানে একটা কঠিন প্রশ্ন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আপনার যদি এই ব্রাদারের পরে এস দিয়ে দেয়, এই যে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে ব্রাদার্স দিয়ে দেয়, এই যখনই ব্রাদার্স দিয়ে দিবে তখনই প্রশ্নটা একটু জটিল হয়ে যাবে, তখনই প্রশ্নটা জটিল হয়ে যাবে। তাহলে আরেকটা প্রশ্ন লিখে ফেলুন, সেম ভাবে আপনি সেম ক্যাটাগরিতে আরেকটা প্রশ্ন লিখে ফেলুন, এবং ওই জায়গায় এইটুকু চেঞ্জ হয়ে যাবে, ওই জায়গায় এইটুকু চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় আপনাকে কি দিতে হবে? যখনই ব্রাদার্স দিয়ে দিয়েছে তখনই আপনাকে বুঝতে হবে এখানে হিও দেওয়া যাবে না, এখানে দিতে হবে কি? অনেকগুলা, অনেকগুলা হলে কি দিতে হবে? দে দিতে হবে। আর দের সাথে কি যায়? অয়ার যায়, অয়ার, তাহলে ওয়ার হাংরি। আপনি বুঝতে পেরেছেন আপনাকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি? বলুন তো আপনি বুঝতে পেরেছেন কিনা? কঠিন লাগতেছে? হ্যাঁ, কঠিন লাগলে বলেন আমাকে, হ্যাঁ, কঠিন লাগলেও আমাকে বলেন। আপনি বুঝতে পারতেছেন কিনা সেটাও হচ্ছে বড় বিষয়। আবার যদি কঠিন লাগে সেটাও আমাকে একটু বলেন, কঠিন লাগতেছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা। কঠিন লাগলেও বলেন, আর বুঝতে না পারলেও আমাকে বলেন, বুঝছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাড্রেসিং আমি সময় নিয়ে বুঝাচ্ছি, আমার মনে হয় আপনারা বুঝবেন, বুঝছেন? আমার মনে হয় আপনারা বুঝতেছেন। এরপরে যদি কোনো ঝামেলা থাকে সেটা অবশ্যই আপনাকে বলতে হবে, কমেন্টে বলতে হবে। আমি কমেন্টের আপডেট কেন পাচ্ছি না আপনাদের কাছ থেকে? কোনো সমস্যা হলো আমার নেটে? আচ্ছা, আমি একটু দেখে নেই, চেক করে। নাকি আপনারাই কমেন্ট করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আপনার হয়েছে তো, হয়েছে, আপনি যেটা করেছেন কমেন্ট হয়েছে। আচ্ছা, এখন আমি কমেন্ট পাইলাম। তাহলে আচ্ছা, আমি আবার আরেকটাতে চলে যাই, আমি আরেকটা উদাহরণে চলে যাই। আমার মনে হয় আপনারা এখন পারবেন অ্যাড্রেসিং এর ব্যাপারটা। তারপর আমি আরো কিছু উদাহরণ করাই আপনাদেরকে। হ্যাঁ, আপনার দেখুন আমি যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই, এগুলাই পরীক্ষায় আসছে। আমি একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাই আপনাদেরকে করাচ্ছি। ধরুন আমি আরেকটা দিচ্ছি, হ্যাঁ, আমি আরেকটা দিচ্ছি, আপনি দেখুন এটা পারেন কিনা। আপনাকে আমি আরেকটা দিচ্ছি, দেখুন। এই জায়গায় আমি বললাম ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার, FRIENDS, এটা একটু চোখ কান খোলা রেখেই করতে হবে, হ্যাঁ। ডিয়ার ফ্রেন্ডস, তারপরে এই ডিয়ার ফ্রেন্ডস এর পরে হচ্ছে একটা কমা দিয়ে দিলাম, এরপরে বললাম দা প্যাট্রিয়ট, মানে অনেকভাবেই প্রশ্ন আসতে পারে, সেটাই আমি বুঝাইতে চাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, এইটুকু আমি দেওয়ার পরে আপনারা বুঝতেছেন আমি যেটা বলতে চাচ্ছি বা বলতেছি? আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না কেন আজকে, বুঝতেছি না। কমেন্টে কি কোনো ঝামেলা হইলো? হ্যাঁ, দুই একজনের কমেন্ট পাচ্ছি, নাকি আপনারা কমেন্টই করতেছেন না আজকে, বুঝতেছেন না এমন কিছু হচ্ছে কি?
দেখুন এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, কিন্তু বাট আমার মনে হয় যে আপনি আজকে দেখলে, আজকে শিখে ফেললে আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। এটা যদিও একটা কঠিন একটা জিনিস, বাট আমার মনে হয় যে আপনারা যদি আজকে পড়েন বা আজকে দেখেন তাহলে এটা সহজ হয়ে যাবে। আমি যেটা করতেছিলাম সেটা একটু দেখি, যে আমি ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কমেন্ট আমি পরে দেখব, যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের আসলে কমেন্টই চেক করতেছিলাম এখন। আচ্ছা, দেখি সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? অ্যাড্রেসিং এর ব্যাপারটা কি আপনাদের কাছে কঠিন লাগতেছে? আমাকে জানাবেন অ্যাড্রেসিং এর ব্যাপারটা আপনাদের কাছে কঠিন লাগতেছে কিনা। আপনারা অ্যাড্রেসিং কিভাবে বুঝবেন? যখন কাউকে সম্বোধন করা হবে, একটা কমা দিয়ে দিবে, তখনই আপনারা সেই জায়গায় বুঝে যাবেন এটা কি অ্যাড্রেসিং। সেই জায়গায় বুঝে যাবেন কি এটা একটা অ্যাড্রেসিং বোঝানো হচ্ছে। বুঝতেছেন? এই অ্যাড্রেসিং অনেক গুরুত্বপূর্ণ। আমি সময় নিয়ে এই জন্যই পড়াচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা ক্লাসেই মুখস্থ করে ফেলতে পারেন। যখন কাউকে সম্বোধন করা হবে তখন কি দিবেন আপনারা? অ্যাড্রেসিং দিবেন। যখন কাউকে কোনো কিছু সম্বোধন করা হবে তখন আপনারা কি দিবেন? অ্যাড্রেসিং দিবেন। আর যখন আমরা কোনো নিষেধ বুঝাই তখন কি বুঝাই? প্রহিবিট দেই। আর যখন আমরা হচ্ছে কোনো আদেশ বুঝাই তখন কি দেই? অর্ডার দেই। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের, কিন্তু অ্যাড্রেসিং সবগুলা সেন্টেন্সেই হতে পারে। অ্যাসার্টিভেও হতে পারে, ইম্পারেটিভেও হতে পারে, অপটেটিভেও হতে পারে। যে কোনো জায়গাতেই কি হতে পারে? অ্যাড্রেসিং হতে পারে। যে কোনো জায়গাতেই কি হতে পারে? অ্যাড্রেসিং হতে পারে। তাহলে আমরা যেটার অ্যাড্রেসিং দেখতেছিলাম, এখানে আমরা বলতেছিলাম কি যে ডিয়ার ফ্রেন্ডস দ্য প্যাট্রিয়ট। তাহলে এটা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করেন তাহলে এটা বুঝবেন। দেখবেন এটা আসলে কঠিন না, এতটা কঠিন না। আমি যতটা কঠিন করে আপনাদেরকে বলতেছি যে আসলে অনেক কঠিন, কঠিন আসলে এতটা কঠিন না। দেখুন এটা পারবেন, হয়তো একটু মনে রাখা কঠিন হয়ে যেতে পারে। লিসেন টু মি, দেখুন এটা অনেকভাবেই থাকতে পারে। লিসেন টু মি, LIS, LIS, লিসেন টু মি। দেখুন এটা আসলে যে আমাদের একটা অ্যাড্রেসিং বা সম্বোধন, এটা আমরা কিভাবে বুঝবো? এই দেখুন ডিয়ার ফ্রেন্ডসটা আগে দিয়ে দিয়েছে, ডিয়ার ফ্রেন্ডসটা আগে দিয়ে দিয়েছে, এইখানে এটা ইনভার্টেড কমা নাই, বাট এইখানে একটা কমা দিয়ে দ্য প্যাট্রিয়ট সেড এটা বলে দিয়েছে। এখন আমাদের কথা অনুযায়ী কি ছিল? ইনভার্টেড কমার ভিতরে এইখানে ডিয়ার ফ্রেন্ডস বলে তারপরে এটা হওয়ার কথা ছিল। এরকমই তো প্রশ্ন হওয়ার কথা ছিল। এই যে এই জায়গাটাতেই কি থাকার কথা ছিল? এই যে ডিয়ার ফ্রেন্ডস টুকু থাকার কথা ছিল। সমস্যা নাই, বাহিরে থাকলেও আমরা কিভাবে করব সেটাই হচ্ছে কথা। তাহলে আমাদের কথা হচ্ছে এই ডিয়ার ফ্রেন্ডস এর পরিবর্তে আমরা কি বসাবো? অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং। তাহলে আমরা বসাই দেই অ্যাড্রেসিং। দেখুন আপনি বুঝেন কিনা। অ্যাড্রেসিং এস ডিয়ার, এস ডিয়ার ফ্রেন্ডস, এস ডিয়ার ফ্রেন্ড। এইখানে দেখুন একটা বুঝার বিষয় আছে, সেটা আপনি খেয়াল করেছেন কিনা। এই যে এইখানে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস, আমরা কিন্তু এইখানে ফ্রেন্ডস বসাবো না। আমরা এখানে কি বসাবো? সিঙ্গুলার বসাবো, সিঙ্গুলার। এখানে কি আমি এস দিয়েছি? এস দেই নাই। বাট এইখানে দেখুন ডিয়ার ফ্রেন্ডস আছে, এস আছে, কিন্তু আমি কি করি নাই? এইখানে এস দেই নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি এটা কিন্তু একদম ক্লিয়ার। এইখানে যদি এস দেন তাহলেই ভুল হয়ে যাবে। এইখানে এস দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আপনার এখানে একটা অবজেক্ট দেওয়া দরকার ছিল, সেটা না দিলেও হবে, সেটা কোনো ফ্যাক্ট না, এটা থাকবে না অপশনে। আপনার এরকমই থাকবে, অ্যাড্রেসিং এস ডিয়ার ফ্রেন্ড, এইটুকু। এরপরে কি দিতে হবে? এরপরে হচ্ছে নরমাল, এরপরে নরমাল। এই যে এইটুকুকে আমরা ইম্পারেটিভ করে দেব। দা প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট। তারপরে হচ্ছে এটা কি? অ্যাডভাইসড করতেছে, লিসেন টু মি। তাহলে আমরা দিয়ে দিলাম অ্যাডভাইসড। অর্ডার টু দিতে পারেন, অ্যাডভাইস টু, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, টু লিসেন, লিসেন টু। এই মিটা পরিবর্তন হয়ে যাবে। মিটা কোথায় যাবে? সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্ট কারা? প্যাট্রিয়ট। তাহলে প্যাট্রিয়টের অবজেক্ট হয়ে যাবে হিম। তাহলে হিম, এইখানে পি দিয়ে দিলাম, প্যাট্রিয়ট। জাস্ট এইটুকুই আনসার। আমার মনে হয় বুঝতে পেরেছেন, আমার মনে হয় বুঝতে পেরেছেন। আর করানো লাগবে না অ্যাড্রেসিং থেকে।
এই 3 টাইপের অ্যাড্রেসিং ই মোটামুটি আসে, বলা যেতে পারে, আর দরকার পড়বে না। অ্যাড্রেসিং এর ব্যাপারটা ক্লিয়ার? আমরা মনে হয় ক্লিয়ার হয়েছে অ্যাড্রেসিং এর ব্যাপারটা। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন, হ্যাঁ, আমি আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাড্রেসিং এর ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে সবাই। তাহলে আমাদের ইন্টারোগেটিভ মানে ইম্পারেটিভ থেকে আর বেশি একটা নিয়ম শেখা লাগবে না, আমরা আরেকটা নিয়মই শিখবো ইম্পারেটিভ থেকে। লেট থাকলে কি করা যায়, 4 নাম্বার নিয়ম। এটাও তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, অ্যাড্রেসিংটাই ইম্পর্টেন্ট মূলত। লেট থাকলে আমরা কি করব, এরপর আমরা কিছু ব্যতিক্রম জিনিস দেখব, সেগুলো ইম্পর্টেন্ট আছে। সে টু মি, সে টু মি, ব্যতিক্রমগুলো আমরা লাস্টের দিকে দেখব। হ্যাঁ, লেট আস, লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ এ পিকনিক, অ্যারেঞ্জ এ পিকনিক। আচ্ছা, ওইদিকে লিখি, অ্যারেঞ্জ এ পিকনিক। এটা আমরা যদি দেখি অ্যারেঞ্জ এ পিকনিক, এটা আমরা কিভাবে করব? অ্যারেঞ্জ এ পিকনিক। যদি কারো কোনো ডাউট থাকে কমেন্ট করবেন। হ্যাঁ, অ্যাড্রেসিং এর ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন সবাই? আমাকে একটু কমেন্ট করে জানান অ্যাড্রেসিং এর ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন কিনা। এখন আমরা লেটে এসে পড়েছি, লেট। অ্যাড্রেসিং এর ব্যাপারটা যদি না বুঝে থাকেন আবার দেখবেন, ভিডিওটা আবার দেখবেন, তাহলেই হয়ে যাবে, আমার মনে হয় হয়ে যাবে। বা মুখস্থ করে নেবেন, ওই 3টা জিনিস মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখন দেখুন, এইখানে লেট থাকলে আমরা কি বসাইতে পারি? লেট, যদি লেট থাকে, 4 নাম্বার রুলস, লেট থাকলে আমরা মূলত অনেক কিছুই বসাইতে পারবো। লেটের পরিবর্তে আমরা অনেক কিছুই বসাইতে পারবো। যেমন আপনি সাজেস্টেড বসাবেন বা প্রপোজড বসাবেন। লেটের পরিবর্তে কি বসাবেন? সাজেস্টেড বা প্রপোজড। তাহলে আমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তাহলে সেটা আমি লেটের পরিবর্তে কি বসাবো? সাজেস্টেড বা প্রপোজড। তাহলে আপনি একটু লিখে রাখবেন, লেটের পরিবর্তে আমরা প্রপোজড বসাইতে পারি। তাহলে দে সেট টু এর পরিবর্তে কি বসাই দিব? প্রপোজড। বা সাজেস্টেডও বসাইতে পারেন, সাজেস্টেড, যে কোনো একটা মনে রাখলেই হবে, প্রপোজড বা সাজেস্টেড। তারপরে টু মি, সাজেস্টেড টু মি, এইখানে টুটা কিন্তু দিচ্ছি। তারপরে এটা দ্যাট দিয়ে দিব। দ্যাট, লেটের ক্ষেত্রে আমরা কি বসাই? দ্যাট বসাই, আমার মনে আছে, আপনাদেরকে এর আগের ক্লাসে দেখাইছিলাম দ্যাট। তাহলে দ্যাট, এই যে এখন এই আস, আস কি আয়ের চেলাপেলা, তাহলে এটা কার কাছে চলে যাবে? দের কাছে চলে যাবে। তাহলে আস ও সাবজেক্ট দেও কি হবে, মানে উই আস, এখানে আসের কি করতে হবে? সাবজেক্ট রূপটা বসাইতে হবে। দ্যাটের পরে এটাকে আমাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। এটাকে আমাকে কি রূপ বসাইতে হবে? সাবজেক্ট রূপ বসাইতে হবে। এটা যদিও অবজেক্ট, কিন্তু বাট সাবজেক্ট রূপ বসাইতে হবে। এটাই হচ্ছে একটা ব্যতিক্রম বলা যেতে পারে। এই জায়গায় আপনাকে এই দের সাবজেক্ট রূপটাই বসাইতে হবে আসের জন্য। তাহলে দেই বসাই দিলাম। তারপরে এই লেট থাকলে আপনাকে শুট বসাইতে হবে। লেট থাকলে কি বসাইতে হবে? শুট, শুট বসাইতে হবে। এরপরে যা আছে ওইটা লিখে দিব, অ্যারেঞ্জ এ পিকনিক, অ্যারেঞ্জ এ পিকনিক। তাহলে আপনি লেটের ক্ষেত্রে একটা নিয়ম শিখে ফেলুন, পিকনিক, অ্যারেঞ্জ এ পিকনিক। লেটের ক্ষেত্রে একটা নিয়ম লিখে ফেলুন, নোট করে ফেলুন, যে আমাকে কি বসাইতে হয়? সাজেস্টেড বসাইতে হয় বা প্রপোজড বসাইতে হয়। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাজেস্টেড চিন্তা করি। লেটের ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে সাজেস্টেড বসাইতে হয় বা বসাইতে হয়, সাজেস্টেড টু, এটা বসাইতে হয়। আচ্ছা, এটা বসানোর পর ডট 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 একটা কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। মানে টু তো আমরা ব্যবহার করবই, তারপরে কি দিতে হবে? একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে? একটা শুট দিতে হবে, শুট। এই যেটা, এইটুকুই হচ্ছে নিয়ম। লেটের ক্ষেত্রে আপনি যখন এইটুকু নিয়ম মনে থাকবে, তখন দেখবেন আপনি অপশনটা দাগাই ফেলতে পারতেছেন। লেটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সাবজেক্টেড ব্যবহার করব, অথবা এই যে এখানে সাবজেক্টটা যেটা আমরা বসাবো, এখানে উই বা দে বসাবো, উই বা দে, উই বা দে একটা বসাই দিলেই হবে। দেখবেন যেটা অপশনে থাকবে সেটাই হবে আনসার। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমরা এখন অপটেটিভ এবং এক্সক্লামেটরিতে চলে যাই। এটা আসলে তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না। তা এরপরে আমরা ব্যতিক্রম কিছু দেখবো, তারপর আমরা একটা প্যাসেজ নারেশন করব, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আমার মনে হয় যে আরো 30 মিনিটের মতো লাগবে। আমরা অপটেটিভে চলে যাচ্ছি। মাই মাদার সেড, অপটেটিভ কি দিয়ে হবে মূলত? মানে আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। প্রার্থনার ক্ষেত্রে মে দিয়ে শুরু হবে প্রার্থনাটা। মে গড, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মানে ঈশ্বর তুমি প্রার্থনা করো, মানে মা বলতেছে যে ঈশ্বর তুমি আমার ছেলেকে রক্ষা করো বা তোমাকে রক্ষা করো, এরকম।
আচ্ছা, ব্লেস ইউ। তাহলে আমরা এই মে দিয়ে বুঝবো যে আমাদের কি হচ্ছে, প্রার্থনা করা বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা অপটেটিভের ক্ষেত্রে একদম সিম্পল নিয়ম। অপটেটিভ আসলে তেমন ইম্পর্টেন্টও না, বাট তারপরও আমরা একটু পড়ে রাখি। মাই মাদার, মাই মাদার প্রেড। মেয়ের পরিবর্তে আমরা কি বসাবো, প্রেড, প্রেড। এই যে প্রে করা, প্রার্থনা করা, তাহলে প্রেড দ্যাট, প্রেড দ্যাট, কারণ ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাটই বসে। তারপরে যে গ্লট, গড, এই গডটা দিয়ে দিব, গড। তারপরে এই মেয়ের পরিবর্তে আমরা কি বসাবো, মাইট বসাবো। মেয়ের জন্য আমরা কি বসাবো, মাইট, মাইট, মাইট ব্লেস মি। যেহেতু ইউ আছে, ইউ কার কাছে যাবে, অবজেক্টের কাছে। এটা কাকে বলছে, আমাকেই বলছে, তাহলে হচ্ছে ব্লেস মি। একটু অর্থ বোঝার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। অপটেটিভ বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে আপনারা একটু দেখে নিলেন। এখন আসি আমরা এক্সক্লামেটরিতে। এক্সক্লামেটরি অনেক সময় একটু আসে পরীক্ষায়, এটা একটু দেখতে পারেন এক্সক্লামেটরির ক্ষেত্রে। যদি আমরা ডিরেক্ট চলে যাই, হি সেড, হি সেড, এরকম অনেক সময় হতে পারে। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হাউ বিউটিফুল, বিউটিফুল the girl is, how beautiful the girl is। এই যে এরকম অনেক সময় কি থাকতে পারে, এক্সক্লামেটরি থাকতে পারে। এক্সক্লামেটরির অনেকগুলো রূপ রয়েছে, এর মধ্যে এইটা একটা রূপ। তাহলে এক্সক্লামেটরির ক্ষেত্রে আমরা কি দিব, আমরা নিয়মে একটা পড়েছিলাম আগে যে এক্সক্লেইমড উইথ দিব, হি এক্সক্লেইমড, এই যে এক্সক্লেইমড দিব, এই এক্সক্লেইমড এটা আমরা সবসময় বসাবো এক্সক্লেইমড, হি এক্সক্লেইমড উইথ। তারপর হচ্ছে এখানে আসলে অন্ডার কিছু বোঝাচ্ছে, অন্ডার, অথবা আমরা সরু দিতে পারি, অন্ডার দিতে পারি, এরকম কিছু একটা দিতে পারি। তাহলে আমরা এখানে অন্ডার মানে এলাচ দিতে পারি। তো এক্সক্লামেটরির ক্ষেত্রে তাহলে আমরা এই জায়গায় কি দিব, অন্ডার দিব, অন্ডার, ওয়ান্ডার, ওয়ান্ডার। আর এই ইনভার্টেড কমার পরিবর্তে এখানেও কি বসে, দ্যাট বসে। অপটেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ তিনটাতেই দ্যাট বসে। লেট থাকলেও কি বসে, দ্যাট বসে। আমরা এটা দেখে ফেলেছি। এখন এটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। ওই যে যখন আমরা অ্যাসার্টিভ করে কিভাবে, ইন্টারোগেটিভ করে কিভাবে আমরা এসএসসি তে পড়েছি যখন, তখন এটা দা গার্ল ইজ ভেরি বিউটিফুল, আমরা এরকম পড়েছি না, দা গার্ল ইজ ভেরি বিউটিফুল। হাউ থাকলে ভেরি বসাইতে হয়। তাহলে আমরা ওই কাজটাই করবো, এখানে অ্যাসার্টিভ করে দিতে হবে। অ্যাসার্টিভ করলে আমাকে কি বসাইতে হবে, দা গার্লই বসাইতে হবে, দা গার্ল। দা গার্ল ইজ হয়ে যাবে কি, ওয়াজ, ওয়াজ। এটা হাউ এর পরিবর্তে কি হয়ে যাবে, বেরি বা নাইস। তাহলে আমরা বেরি দিয়ে দিব, তাহলে বিউটিফুল হয়ে যাবে, বিউটিফুল। একসাথে এখানে সেন্টেন্স চেঞ্জটাও হয়ে গেছে, তাই না? আমরা যদি আরেকটা উদাহরণে চলে যাই, ধরেন এরকম, হি সেড হোয়াট, হি সেড হোয়াট এ নাইস, হি সেড হোয়াট এ নাইস structure it is, structure, structure it is, এরকমও থাকতে পারে। তাহলে আমরা এটাকে কি করব, he exclaimed with wonder that। তারপর হচ্ছে এই যে এই দিক থেকে করে আসা শুরু করব, it was, এই যে এর জন্য দিলাম কি, was a very nice, a হোয়াট এর জন্য ভেরি বা গ্রেট, যেটাই ব্যবহার করি না কেন এটা হয়ে যাবে নাইস স্ট্রাকচার। এটা হতে পারে। তাহলে আরেকটা এক্সক্লামেটরি দেখি, তিন ধরনের এক্সক্লামেটরি আছে, তাহলে আমরা দেখে ফেললাম তিন ধরনের এক্সক্লামেটরি। হি সেড, এলাস, এই যে এক্সক্লামেটরি চিহ্নটাই দিয়ে দিয়েছে। এক্সক্লামেটরি দেখবো বুঝবো কিভাবে, চিহ্নটা থাকবে, সবগুলো বাক্যেই চিহ্ন থাকবে। ফাদার ইজ নো মোর, এরকম যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, তাহলে আমরা এটাও ব্যবহার করব, হি এক্সক্লেমড উইথ, যেহেতু মারা গেছে তাহলে এখানে দুঃখ প্রকাশ করব। দুঃখ প্রকাশের ক্ষেত্রে আপনি এখানে সরু দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি গ্রিফ দিব।
গ্রিফটা এখানে আমি বেশি প্রিফার করব। গ্রিফ অর্থও কি দুঃখ প্রকাশ করা, তাহলে আমি এখানে গ্রিফ দিব। আপনি সরোও দিতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, সরোও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এলাসের পরিবর্তে সরো দিতে পারেন, ক্রাই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। বাট গ্রিফ হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে বেশি, গ্রিফ দ্যাট। আওয়ার চলে যাবে সাবজেক্টের কাছে, হয়ে যাবে কি হিয়ার কাছে গিয়ে দেয়ার হয়ে যাবে, আওয়ার হয়ে যাবে দেয়ার ফাদার, এর ফাদার ওয়াজ নো মোর, ইজ আছে ওয়াজ হয়ে যাবে ওয়াজ নো মোর। আমার মনে হয় এইটুকু পড়লেই হয়ে যায়। এখন হচ্ছে আমরা আসলে প্যাসেজ ন্যারেশন দেখব, বা হচ্ছে ব্যতিক্রম যে ন্যারেশন গুলো রয়েছে সেগুলো দেখব। ব্যতিক্রম গুলোই আসলে পরীক্ষায় আসে, এর মধ্যে অ্যাড্রেসিংটা আসে আর ব্যতিক্রম ন্যারেশন গুলো আসে। ধরুন আমরা ইয়েস থাকলে কি করি, ব্যতিক্রমের আমরা মূলত 5-6টা রুলস দেখব। ধরুন ইয়েস অর নো, এটা থাকলে আমরা কি দিই, ইয়েস অর নো, মানে ইয়েস থাকুক বা নো থাকুক, আমরা এইভাবে না দিয়ে আসলে এইভাবে বসাই নো। ইয়েস অর নো থাকলে আপনি বসাবেন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, রিপ্লাইড, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ থাকলে কি বসাবেন, নেগেটিভ। তাহলে হচ্ছে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ দ্যাট বসাই দিবেন, এটা ইয়েস থাকলে। আচ্ছা, বাই আল্লাহ বা এরকম কিছু থাকলে 2 নাম্বার নিয়ম লিখে ফেলেন, বাই গড, বাই আল্লাহ, বাই মাই লাভ, বাই আল্লাহ, তারপর হচ্ছে বাই গড, বাই গড, পর হচ্ছে বাই মাই লাভ, বাই মাই লাভ। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আপনি কি বসাবেন, তাহলে আপনি সোয়ারিং দা বসাবেন, সোয়ারিং বাই আল্লাহ। জাস্ট এই যে বাইয়ের জন্য আপনি বসাই দিবেন কি, মানে বাই থাকলেই আপনি সোয়ারিং বাই বসাই দিবেন, সোয়ারিং বাই, সোয়ারিং বাই। তারপরে যেগুলা থাকে গড, আল্লাহ, বাই মাই লাভ, তাহলে আপনি এখানে বসাই দিবেন এই যে আল্লাহ। তাহলে আপনি বাই থাকলে একটা বাড়তি জিনিস অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে সোয়ারিং। এটা আমার মনে হয় পারবেন। এখন 2টা জিনিস শেষ, একটা হচ্ছে ইয়েস অর নো থাকলে আমরা কি বসাই, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে নেগেটিভ, আর এখানে বাই থাকলে আমরা সোয়ারিং বসাই। আচ্ছা, 3 নাম্বার আমরা চলে যাই, যে স্যার বা ম্যাডাম থাকলে আমরা কি বসাবো, স্যার বা ম্যাডাম। এটা আমরা রেসপেক্টফুলি বসাই দেব, রেসপেক্ট, রেসপেক্ট ফুললি এটা বসাই দেব। আচ্ছা, ব্রাদার সিস্টার এটা আমরা অলরেডি শিখে ফেলেছি, ব্রাদার সিস্টার হ্যালো এরকম কোনো কিছু থাকলে আমরা কি বসাই, অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং এটা আমরা শিখে ফেলেছি, তাই না? ব্যতিক্রমগুলো আমি দেখাই দিচ্ছি একদম নিয়মের ভিতরে। আচ্ছা, আর হচ্ছে লাস্ট একটা বলতে পারি, মানে থ্যাংক ইউ থাকলে কি বলি আমরা, যেমন এটা উদাহরণই লিখে ফেলি, হি সেড টু মি থ্যাংক ইউ, এটা হচ্ছে ব্যতিক্রম। এরকম আরো কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো ব্যতিক্রম অনেক সময় চলে আসে, এগুলো আপনাকে দেখতে হবে। তাহলে হি থ্যাঙ্কড মি, দেখুন এটা কোনো নিয়মই মানতেছে না, এটা হচ্ছে ডিরেক্ট মুখস্থের মতন, হি থ্যাঙ্কড মি। দেখুন হি সেড টু থ্যাংক ইউ এটা আছে, তাহলে হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিয়েছিল। এটা আসলে অর্থের উপর ভিত্তি করে হয়ে গিয়েছে, অর্থের উপর ভিত্তি করে হয়ে গিয়েছে। তো আপনাকে এটা হচ্ছে মূলত এরকম। তাহলে আমরা যদি একটু উদাহরণে চলে যাই, যে আমরা কিছু ব্যতিক্রম উদাহরণ দেখতে চাচ্ছি যেরকম, এরপরে আমরা একটা প্রেসেস নারেশন করব, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই। আপনি হচ্ছে একটু ধৈর্য সহকারে আর দেখুন, আমাদের আর তেমন কিছু নাইও, মূলত আমরা সবই পড়েই ফেলেছি। হ্যাঁ, আমার মনে হয় এখন আপনাদেরকে যেটাই আমি করতে দিব না কেন আপনি পারবেন। এরপরে হচ্ছে আমি একটা হচ্ছে পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে, ওইখান থেকে হচ্ছে আপনারা এগুলা প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, এগুলা প্র্যাকটিস করতে পারবেন। ধরুন আমি একটা উদাহরণেই চলে যাই, দেখুন এরকম যদি আমি একটা উদাহরণ দেই, বাই গড, বাই গড শি রিপ্লাইড, শি রিপ্লাইড, দেখুন বাই গড শি রিপ্লাইড, রিপ্লাইড আই উইল নট গো টু লন্ডন, টু লন্ডন। এটাকে এখন আমরা কিভাবে করব, এই দেখুন এখানে কি আছে, বাই গড আছে, বাই গড।
তাহলে বাই গডের পরিবর্তে আমাকে কি বসাইতে হবে, কিছু একটা বসাইতে হবে। সেটা আমরা কি একটু আগে শিখে এসেছি, সোয়ারিং দা বসাবো, সোয়ারিং, অর্থাৎ SWEARING, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই গড, এইটুকু আমরা বসাই দেবো। পরে যেভাবে আছে সেভাবে করব। এই যে শি রিপ্লাইড, রিপ্লাইড এটা দিলাম, তারপরে এই যে এটার পরিবর্তে কি দিয়ে দিব, এটার পরিবর্তে এই সেন্টেন্স বুঝে দিব, এটা কি অ্যাসার্টিভ আছে, তাহলে দ্যাট দিয়ে দিলাম, দ্যাট। তারপরে হচ্ছে এটা কোথায় যাবে, ফার্স্ট পারসন শি এর কাছে, তাহলে কি হয়ে যাবে, শি হয়ে যাবে, শি। তারপরে আমরা এইখানে কি দিব, শি এর পরে কি দিব, শি, এই যে উইল হয়ে যাবে উড, তাহলে আমরা দিয়ে দিলাম উড। তারপরে নট, নট নটই থাকবে, তারপরে নট গো টু ওয়েন্ট, তাহলে গো টু লন্ডন, লন্ডন, আমরা এটা দিয়ে দিলাম। ওকে, আমার মনে হয় এইখান থেকে বুঝতে পেরেছেন এটা আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন একটা প্যাসেজ ন্যারেশনে চলে যাই, একটা প্যাসেজ ন্যারেশন করব। আপনি আমাকে কিছু সময় দেন, আমার মনে হয় যে এই প্যাসেজ ন্যারেশনটা দেখলে আপনার আর প্যাসেজ ন্যারেশনও প্রবলেম হবে না। আর আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিব, ওইগুলো হচ্ছে আপনি করিয়েন, তাহলেই হবে। আমার মনে হয় যে আমরা পুরোপুরি ন্যারেশনটাই কমপ্লিট করে ফেলেছি। আমার মনে হয় আপনি যদি এইটুকু করে থাকেন, আমার ক্লাস এইটুকু থেকে যদি আপনি বুঝে থাকেন পুরোপুরি, তাহলেই হবে, আর আসলে তেমন লাগবে না। বুঝতে পেরেছেন? আপনি যদি এইটুকু করে থাকেন তাহলেই হবে আমার মনে হয়, আর আপনার হচ্ছে তেমন কিছু করা লাগবে না। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে প্যাসেজ ন্যারেশনের একটা প্যাসেজ ন্যারেশন করব। একটা প্যাসেজ ন্যারেশন করলেই হবে। আমি কঠিন দেখেই শুরু করি একটা প্যাসেজ ন্যারেশন। দেখেন, এইটা যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি একদম পুরোপুরিভাবে বুঝে গেলেন যে আপনাকে কি করা উচিত ছিল। আপনি নিজে নিজে কয়েকটা প্যাসেজ নারেশন করার চেষ্টা করবেন, আমি দিয়ে দিব ছবি তুলে, আপনারা হোমওয়ার্ক হিসেবে সেটা আপলোড দিবেন। আচ্ছা, আমি একটা প্যাসেজ নারেশন করতে চাচ্ছি, এরকম ভাবে দেওয়া আছে, ধরেন প্লিজ, প্লিজ প্যাসেজ নারেশন কেন শিখবেন, রিটেনের জন্য জাস্ট। প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, ইউর ইংলিশ গ্রামার বুক, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক। এটা বললো কে, এটা বলছে যে সেট আফিয়া, এটা বলল। পরে আবার একটা কোটেশন আছে, আই ক্যান নট গিভ ইট, গিভ ইট, আই ক্যান নট গিভ ইট, এটা কে বলল, সেট মেহেদি। তারপরে আমি দিলাম যে আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। এটা এখানে না দিয়া পরের লাইনে চলে, আই shall return, I shall return the book, I shall return the book before the class starts. Said Afia. Take it, said Mehdi.
তারপর হচ্ছে থ্যাঙ্কস, said আফিয়া, said আফিয়া। এখন এইটা হচ্ছে আসলে প্যাসেজ ন্যারেশন, দেখে অনেকটা কঠিন মনে হবে কিন্তু অ্যাকচুয়ালি সহজ। আপনি আগে দুইটা নাম সিলেক্ট করেন, এইখানে আপনাকে দুইটা নাম ফাইন্ড আউট করতে হবে। এই যে দেখুন একটা আফিয়া আছে, আর একটা নাম কি আছে আপনি খুঁজেন, এই পুরা বাক্যের ভিতরে আপনি খুঁজেন আফিয়া আর মেহেদি। এই যে দেখুন আফিয়া আর মেহেদি দুইটা নামই আছে, আপনি যেখানেই যাবেন আফিয়া আর মেহেদি পাবেন। এই যে আফিয়া, এই যে মেহেদি, এই যে আফিয়া, এছাড়া আর কোনো নাম নাই। তাহলে দুইটা নাম থাকবে। আপনার প্যাসেজ ন্যারেশন মানে দুইটা নাম থাকবে, আপনি যেটাই থাকুক, মানে দা বয় থাকতে পারে, হি থাকতে পারে, শি থাকতে পারে, দুইজন থাকবে। তাহলে এইখানে দুইজনের ভিতরে কথোপকথন আছে, দুইজনের ভিতরেই কথা হয়েছে, সেই কথাগুলো এখন আমাকে ন্যারেশন করতে হবে। আমরা যদি এখন সলিউশনের দিকে যাই, প্রথমে এই সেন্টেন্সটা কে বলেছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সে কি এই একটা সেন্টেন্স বলেই ক্ষান্ত হয়েছে নাকি আরো বলেছে, সেটাও আমাকে বুঝতে হবে। প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, সেট আফিয়া। তাহলে এই আফিয়া এই কথাটা কাকে বলেছে? মেহেদি বলেছে, মেহেদিকে বলেছে। তাহলে আপনাকে এইখানে শুরু করতে হবে এইভাবে যে এইখানে আফিয়া মেহেদিকে বলেছে প্লিজ, প্লিজ মানে কি রিকোয়েস্ট করতেছে, তাহলে আফিয়া রিকোয়েস্ট মেহেদি। তাহলে আফিয়া রিকোয়েস্টেড, কেন রিকোয়েস্টেড হবে? এখানে সেড আছে, তাহলে আপনাকে এইটা দিয়ে শুরু করতে হবে। আফিয়া রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মেহেদি, আফিয়া রিকোয়েস্টেড মেহেদি। এই কথাটা বুঝছেন কিনা দেখুন, এখানে সেট কে বলেছে? আফিয়া বলেছে। এই বাক্যটা কাকে বলেছে? অবশ্যই আরেকজনকে বলেছে, সেটা মেহেদি আছে, কোনো না কোনো জায়গায় খুঁজে বের করেছি। তাহলে এইখানে প্লিজ আছে যেহেতু, তাহলে রিকোয়েস্টেড হবে। আচ্ছা, তারপরে এটা এস ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, গিভ দিয়ে শুরু হয়েছে, মানে প্লিজ গিভ। তাহলে এই যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হবে? ইনভার্টেড কমার পরিবর্তে টু দিব, আর গিভ হয়ে যাবে গিভি, কারণ এটা টু এর পরে কি হয়? বেস ফ্রমই হয়, তাহলে গিভ। তারপরে এই যে মি আছে, ফার্স্ট পারসন থাকলে আর সেকেন্ড পারসন থাকলে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। মি যাবে কার কাছে? এই যে সাবজেক্টের কাছে, আফিয়ার কাছে। আফিয়ার কাছে গিয়ে কি হয়ে যাবে? মি হয়ে যাবে আফিয়ার কাছে গিয়ে হিম, হিম না হার হয়ে যাবে, মেয়ে তো আফিয়া, তাহলে আফিয়া হয়ে যাবে কি? মি হার হয়ে যাবে, শি হার। তাহলে এখানে আমি এ দিয়ে দেব, ওকে। আচ্ছা, তারপর ইউর, ইউ কোথায় যাবে? এই যে অবজেক্টের কাছে, অবজেক্টের কাছে গিয়ে কি হয়ে যাবে? হিস হয়ে যাবে, কারণ হি, হিম, হিস। তাহলে এটা কার? মেহেদি, ওকে। ইংলিশ গ্রামার বুক, তাহলে এটা আমরা লিখে দিলাম ইংলিশ গ্রামার বুক। এইটুকুতে আর কারো কোনো ঝামেলা নাই। এরপরে এই বাক্যটা কে বলেছে সেটা আমাকে বুঝতে হবে। এই যে আই ক্যান নট গিভ ইট, সেট মেহেদি। তাহলে এটা কে বলেছে? মেহেদি বলেছে। আই ক্যান নট গিভ ইট, সেট মেহেদি। তাহলে আমাকে এখানে বলতে হবে মেহেদি কি করেছে? মেহেদি এটা আবার রিপিট বলেছে, মেহেদি বলেছে আই ক্যান নট মানে সেট। তাহলে এখানে মেহেদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা মেহেদি আমরা লিখব মেহেদি সেট, মেহেদি সেট, মেহেদি সেট দ্যাট দিতে পারি ডিরেক্টলি, অথবা মেহেদি সেট কাকে বলেছে? আফিয়া, আফিয়াও দিতে পারি। আফিয়া দেওয়ার পরে এখানে এটা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট দিয়ে দিলাম। আর আই কোথায় যাবে? মেহেদির কাছে যাবে, মেহেদির কাছে গিয়ে কি হয়ে যাবে? হি হয়ে যাবে, মেহেদির কাছে গিয়ে হি। তারপর ক্যান নট হয়ে যাবে কি? কুড নট, কুড নট, কুড নট হয়ে যাবে গিভ ইট, গিভ ইট। আপনারা এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকু আমার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এইটুকু আবার মুছে দিচ্ছি, কারণ আমাকে পরের টুকু করতে হবে। আমরা এই যে এই পর্যন্ত করে ফেলেছি, 2 লাইন পর্যন্ত, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি এইটুকু মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কোনটুকু করা শেষ? আমাদের হচ্ছে এই যে এই পর্যন্ত করা শেষ, এই যে এই পর্যন্ত করা শেষ। এখন এই বাক্যটা কে বলেছে? আই হ্যাভ টু টেক ইট
উইথ মি ইন দা ক্লাস, এই বাক্যটা কে বলেছে? দেখুন এরপরে তো কোনো কিছু নাই, এই বাক্যটা কে বলেছে? এই বাক্যটা কে বলেছে? এটা আপনাকে একটু খুঁজতে হবে, এই বাক্যটা কে বলেছে? দেখুন এই বাক্যটা কে বলেছে, এটা আপনাকে খুঁজতে হবে। এই বাক্যটা কে বলেছে আপনি কিভাবে বুঝবেন? আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দা ক্লাস, ইন দা ক্লাস। তারপরে আবার এখানে বলেছে আই শ্যাল রিটার্ন দা বুক বিফোর দা ক্লাস স্টার্টেড। তাহলে এই দুইটা বাক্যই কে বলেছে? এই দুইটা বাক্যই মূলত ফাহিম বলেছে। এই দুইটা বাক্যই মূলত কে বলেছে? এই আফিয়া বলেছে, আফিয়া মানে আফিয়া বলেছে, দুইটা বাক্যই আফিয়া বলেছে। দেখেন এই যে এই জায়গা থেকে শুরু করে, এই যে এই জায়গা থেকে শুরু করে এই বাক্যটুকু আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দা ক্লাস, আই শ্যাল রিটার্ন দা বুক বিফোর, কারণ এইখানে তো আর কেউ নাই এর মাঝখানে, কারণ মেহেদি তো এটা বলে ফেলেছে। তারপরের বাক্যটুকু কে বলেছে? আফিয়া বলেছে। তাহলে আফিয়া বলেছে যেহেতু, তাহলে আমরা এই দুইটা বাক্য এখন একসাথে করার চেষ্টা করব। তাহলে এখানে লিখব যে আফিয়া, আফিয়া told, যেহেতু এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে তাহলে আমরা এখানে বলতে পারি আফিয়া told। তারপরে এই অবজেক্ট দেওয়ার দরকার পড়তেছে না আর, দিতেও পারেন মেহেদি, তারপরে আফিয়া told মেহেদি। আচ্ছা এই জায়গায় আমাদের একটু মনে হয় প্রবলেম হচ্ছে যে আসলে বাক্যটা কে বলেছে সেটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। খুবই কঠিন একটা প্রশ্ন, কিন্তু আপনাদের না বুঝলে কিন্তু হবে না। দেখুন আপনার এইখানে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে, আমি শুধু সেটা যদি একটু দেখাই। এই যে প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, আপনি ধরেন অর্থ বুঝেন না, আপনার কথা হচ্ছে আপনি কি বুঝেন না? অর্থ বুঝেন না। এই কথাটা কে বলেছে আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনার অর্থ বুঝারও দরকার নাই, আপনার রিটেন আসছে, আপনি রিটেন দিতেছেন বাট অর্থ বুঝার দরকার নাই। দেখুন প্লিজ গিভ মি ইন ইংলিশ বুক, এটা কে বলেছে? এই যে আফিয়া বলেছে, আফিয়া এর পরেই আফিয়া আছে এই জন্য আফিয়াই বলেছে। এরপরে আই ক্যান নট গিভ ইট, এটা মেহেদি বলেছে, যেহেতু মেহেদি এর পরেই আছে। এখন দেখুন এই যে এইখানে এই বাক্যটা এইখানেই থাকবে মূলত, হয় আগে বলেছে না হয় পরে বলেছে, এইখানে তো নাই, এইখানে তো নাই, কেউ নাই। তাহলে এই এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে মূলত মেহেদিই বলেছে। দেখুন এই কথাটাও মেহেদিই বলেছে। কেন বুঝতেছেন মেহেদি বলেছে? কারণ দেখুন এইখানে হয় মেহেদি থাকার কথা, না হয় এইখানে থাকার কথা, এইখানে তো কেউ নাই, তাহলে এই দুইটা কথাই কে বলেছে? মেহেদি বলেছে। তাহলে আমরা আগের কথা যেহেতু অ্যাসার্টিভে ছিল, তাহলে আমরা এড দিয়ে মূলত এই বাক্যটা যোগ করে দিতে পারি যে মেহেদি, মানে এড, এড, এড ব্যবহার করতে পারি, এড বা এন্ড ব্যবহার করতে পারি, এন্ড অলসো দ্যাট, অলসো দ্যাটও ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছেন? এই কথাটা আমরা ব্যবহার করতে পারি, যেহেতু মেহেদি এই কথাটা বলেছে, তাহলে মেহেদি এন্ড এডেড দ্যাট আমরা এই কথাটা ব্যবহার করতে পারি। তাহলে আপনি যেটা ব্যবহার করেন না কেন প্যাসেজ নারেশনের ক্ষেত্রে এটা হয় মূলত। তাহলে আপনি বলেন এখানে এন্ড এডেড দ্যাট, এন্ড এডেড দ্যাট, আপনি এটা ব্যবহার করবেন এন্ড এডেড, এডেড দ্যাট, এন্ড এডেড দ্যাট। তারপর হচ্ছে এই যে আই চলে যাবে কার কাছে? মেহেদির কাছে, যেহেতু মেহেদি বলেছে, তাহলে কি হয়ে যাবে? হি। আর এই যে হ্যাভ হয়ে যাবে কি? হ্যাড। হি হ্যাড টু, হি হ্যাড টু টেক ইট, টেক ইট, টেক ইট উইথ, উইথ মি চলে যাবে আবার মেহেদির কাছে, তাহলে কি হয়ে যাবে? মেহেদি হয়ে যাবে হিম, হিম ইন দা ক্লাস, ইন দা ক্লাস, এইটুকু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইটুকু হবে। এরপরে এর পরের কথাটা কে বলেছে সেটা একটু দেখুন। আফিয়া বলেছে, এই যে এইখানে, এই যে এই জায়গায় দেখুন আফিয়া বলেছে আই শ্যাল রিটার্ন দা বুক, এটা আপনি কিভাবে বুঝবেন আফিয়া বলেছে? আফিয়া কিভাবে বলেছে? আফিয়া এই দুইটা কথাই বলেছে। এই যে এইখান থেকে আপনি বুঝতে পারবেন আই শ্যাল রিটার্ন ইট, মানে মূলত এখানে আসলে অর্থ বুঝে বুঝে করা হয়। আপনাকে যদি আমি ডিরেক্টলি বলি এটা এই বলেছে এ বলেছে, এটা হচ্ছে একটু কঠিন হয়ে যাবে। যারা অর্থ বুঝেন না তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে নারেশনটা, প্যাসেজ নারেশন আসলে। বাট অর্থ বুঝলে কিন্তু খুব সহজেই করা যায়। যেমন সেট আফিয়া, আফিয়া যেহেতু এটা বলতেছে আই শ্যাল রিটার্ন ইট দ্য বুক, এটা তো আমি খুব ইজিলি বুঝতেছি বাংলা ট্রান্সলেট করে, কিন্তু আপনি যদি বাংলাটা না বুঝেন তাহলে তখন তো একটু ঝামেলা হয়ে যাবে। তখন আপনি এটা বলতে পারেন এরপরে যে এইটুকু আপনি কি বলবেন? আফিয়া, আফিয়া told that, আফিয়া told that
আই চলে যাবে আফিয়ার কাছে, শি, তারপরে শ্যাল হয়ে যাবে কি শুট, শি শুট না দিয়ে আমরা এখানে উট দিব, এখানে উট দিব, উট, উট, তারপর হচ্ছে কি হয়ে যাবে রিটার্ন, রিটার্ন, রিটার্ন দা বুক, দা বুক বিফোর, বিফোর দা ক্লাস স্টার্টস, এইটুকু দিয়ে দেবো। তারপরে যে টেক ইট, টেক ইটটা কে বলেছে, মেহেদি বলেছে, মেহেদি বলেছে টেক ইট। তাহলে এই টেক ইট কি, মানে মূলত আমরা বুঝতেছি না এখানে অর্ডার করেছে না কি করেছে, তো এইখানে আপনি টোল্ড ব্যবহার করতে পারেন, কারণ এটা তো টেক ইট মানে কি সেন্টেন্স আপনি বলেন তো, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি কি বসাইতে পারেন, রিকোয়েস্ট বসাইতে পারেন, অর্ডার বসাইতে পারেন, অনেক অ্যাডভাইস বসাইতে পারেন। এখানে তো আপনার বোঝা যাচ্ছে না স্পষ্ট করে কি দেওয়া হচ্ছে, তাহলে আপনি এখানে বসাই দিবেন কি টেক ইটটা টোল্ড। তাহলে মেহেদি টোল্ড, মেহেদি টোল্ড, মেহেদি টোল্ড বসাই দেন, তারপরে টেক ইট দিয়ে দেন, টোল্ড, টোল্ড মানে টু দিবেন, কারণ এটা ইম্পারেটিভ, ইম্পারেটিভের ক্ষেত্রে টু দিবেন, টোল্ড টু টেক ইট, টেক ইট, এটা বসাই দেবেন। এরপরে এই যে দেখুন আফিয়া সেড থ্যাঙ্কস, এটা কাকে বলেছে, আফিয়া, আফিয়া বলেছে মেহেদিকে। তাহলে আফিয়া, আফিয়া থ্যাঙ্কস, এটা কি দিবেন, আফিয়া থ্যাঙ্কড মেহেদি, এটা বসাবেন আফিয়া, আফিয়া থ্যাঙ্কড, থ্যাঙ্কড মেহেদি, এটা আপনি বসাই দিবেন। দেখুন প্যাসেজ নারেশন হচ্ছে যে যেভাবেই করুক অনেকভাবেই হতে পারে, প্যাসেজ নারেশন নিয়ে আসলে এত টেনশন নাই, প্যাসেজ নারেশন অনেকভাবে করা যায়, হ্যাঁ একই জিনিস তিন চার ভাবেই হতে পারে, আপনি যেভাবেই প্যাসেজ নারেশন করেন হবে। এখানে আমাদের দুইটা বিষয়, রিটেনের জন্য শুধুমাত্র প্যাসেজ নারেশন দরকার, রিটেনের জন্য, আদারস দরকার নাই। আর আপনাকে আমি এর আগ পর্যন্ত যা পড়াইছি ওইটুকু পড়লেই হবে। ব্যতিক্রমের ভিতরে অ্যাড্রেসিং দিয়ে শিখবেন, আর হচ্ছে সোয়ারিং যেটা বাই আল্লাহ বাই গড এটা শিখবেন। এই সোয়ারিং বা অ্যাড্রেসিং এই দুইটা যদি পারেন তাহলেই হয়ে যাবে আমার মনে হয়। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাকে অ্যাড্রেসিং শিখতে হবে, অ্যাড্রেসিং শিখলে মোটামুটি 1 মার্ক আপনি কমন ধরা যায়। তাহলে আমরা যেখানে অ্যাড্রেসিংটা পড়েছি সেই জায়গায় যদি চলে যাই, আমাকে আপনাকে একটু রিভিশন দেওয়ানোর জন্য, দেখুন অ্যাড্রেসিংটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এটা এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এর মধ্যে এই উদাহরণটা আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে 1 মার্ক হয়তো কমন পেয়ে যাবেন। এই যে উদাহরণটা, এই উদাহরণটা আপনি একটু মুখস্থ করে ফেলেন তাহলেই হয়ে যাবে। যেমন দা ক্যাপ্টেন, দা ক্যাপ্টেনের পরিবর্তে কি বসাই, মানে এইখানে যে মাই ফ্রেন্ডস আছে যেহেতু অ্যাড্রেসিং বসাবো, তারপরে এস, এইখানে ফ্রেন্ডস কিন্তু বাট এইখানে ফ্রেন্ড দিচ্ছি, এই যে এইখানে ফ্রেন্ড, এখানে কিন্তু প্লুরাল হবে না, এটা মাথায় রাখতে হবে, প্লুরাল হবে না, এটা কিন্তু এই জায়গায় একটু মার্ক করে রাখবেন। এইখানে এস দেওয়া যাবে না, এখানে এস দেওয়া যাবে না, এটা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে এই যে দা ক্যাপ্টেন, দা ক্যাপ্টেন বসাইলাম, তারপরে একটা অর্ডার করতেছিল, অর্ডার, এই দ্যামটা কোথায়, এই দ্যামটা এখানে বাড়তি চলে এসেছে, এটা একটু মাথায় রাখবেন। তারপরে টু বি অলওয়েজ রেডি টু ফেস আওয়ার দ্যাম, দেয়ার, এই যে দেয়ারটা একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে। আমার মনে হয় এটা পারবেন। আপনাদের বাড়ির কাজ আমি কিছু দিয়ে দিব, ওইগুলা হচ্ছে গ্রুপে দিয়ে দিব, তাহলে ওইগুলো গ্রুপ থেকে করে ফেলবেন। একটা নোট আপনাদেরকে আমি একটু পরেই দিয়ে দিব, তাহলে সেটা হচ্ছে করলেই হবে। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আমি হচ্ছে আপনাদের প্রশ্নের আনসার দিব এখন। কারো কোনো প্রবলেম আছে? আমার মনে হয় যে কারো কোনো প্রবলেম মেবি নাই, থাকলে হচ্ছে বলবেন। ন্যারেশন চাকরি পরীক্ষার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনার কঠিন মনে হলে আপনি হচ্ছে আবার ক্লাসটা দেখবেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ আপনি যেটা করেছেন এটা ঠিক আছে, ওকে। এগুলো হচ্ছে আপনি দেখবেন ইন্টারমিডিয়েটে থাকতে পড়েছেন, কলেজে থাকতে পড়েছেন, এগুলাই আসলে মূলত। হ্যাঁ আমার মনে হয় একদম এখন ক্লিয়ার সবাই, তাই না? যাই হোক এরপরের ক্লাস থেকে আমাদের আসলে চাকরির পরীক্ষার ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এরপরে আমরা মেবি দেখি রাইট ফ্রম অফ ভার্বটা পড়ে ফেলবো। হ্যাঁ রাইট ফ্রম অফ ভার্ব থেকে অনেক প্রশ্ন আসে, তাহলে আমাদের এরপরের ক্লাসটা আমরা কি পড়বো, রাইট ফ্রম অফ ভার্ব পড়বো। হ্যাঁ সবাই রাইট ফ্রম অফ ভার্বের ক্লাসটা করার চেষ্টা করবেন, কারণ ওইটা ক্লাস থেকে আপনি ধরে রাখতে পারেন 1 মার্ক যে কোনো চাকরির পরীক্ষায় পাবেন। রাইট ফ্রম অফ ভার্ব, রাইট, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের পড়তেই হবে। এটা হচ্ছে একটু মাথায় রাখবেন, হ্যাঁ এই জিনিসটা আমাদের পড়তেই হবে, এটা খুব ভালো করে পড়তে হবে। এটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে। তাহলে এটা আমরা একদম শিখে ফেলবো, একদম জ্বালাই ভালাই করে মুখস্থ করে ফেলবো এরপরের ক্লাসেই ইনশাল্লাহ।
তাহলে সবার জন্য শুভকামনা রইলো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে তা গ্রুপে জানিয়ে দেবো, গ্রুপ থেকে আপডেট নিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।